গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমাদের উড়ান পাঠশালার অ্যাপ্লিকেশনটা তোমরা আশা করি প্রত্যেকে ডাউনলোড করে নিয়েছো গুগল প্লে থেকে বা প্লে স্টোর থেকে। তো যারা এখনো করনি তারা অবশ্যই করে নিও, যাতে তোমরা সমস্ত এই স্কুল সার্ভিসের কোর্সটা সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এটা নিতে পারো। তার সাথে সাথে স্কুল সার্ভিসের সাথে সাথে আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোরও কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তাই আর দেরি না করে যারা যারা এখনো সাবস্ক্রাইব বা করনি চ্যানেলটাকে, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে উড়ান পাঠশালা, সেটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করো, যাতে সবার মধ্যে উড়ান পাঠশালা ছড়িয়ে যেতে পারে এবং তোমাদের আরো উন্নতির ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো চলো আমরা আজকে যে সংস্কৃতের ক্লাসগুলো করছিলাম সেটাকে কন্টিনিউ করি। তো আমরা মেন যে জিনিসগুলো এই অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করেছি সেগুলো হচ্ছে কারক সমাস প্রত্যয় তোমাদের সামনে তুলে ধরেছি সম্পূর্ণটাই, যেটা গ্রামারের ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে। এবার আমরা আজকে যে এই ক্লাসটা রয়েছে খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হবে, সেটা হচ্ছে এই যে কারক সমাস প্রত্যয়, সেখান থেকে আমরা কিছু সিলেক্টেড একটু ব্যতিক্রম ধর্মী বা একটু অন্যরকম, বা তোমরা হয়তো বুঝে উঠতে পারছো না বা কনফিউজ লাগছে সেই রকম কিছু উদাহরণ তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে বা এই ধরনের কিছু প্রশ্ন পরীক্ষায় আসার চান্স রয়েছে। তো সেগুলো তোমরা একটু সাথে থাকো, পুরো ভিডিওটি দেখবে যাতে সেগুলো তোমরা একটু বুঝতে পারো বা দেখতে পারো। ঠিক আছে, চলো আমরা আজকে শুরু করি। ফার্স্ট স্লাইড, কারক বিভক্তি। আমরা ফার্স্ট কারক বিভক্তি দেখব। আমরা কারক বিভক্তির মধ্যে উপপদ বিভক্তে কারক বিভক্তির বলিয়সী বলে একটা লাইন পেয়েছি চতুর্থী বিভক্তির মধ্যে বা সম্পাদন কারকের মধ্যে। কারক বিভক্তি আর উপপদ বিভক্তি কি জিনিস সেটা কিন্তু আমাদেরকে আসবে। যেমন ধরো 2016 সালের আগে যখন পরীক্ষা হতো, মানে 2 নম্বরের কোশ্চেন লিখতে হতো না, তখন বেশ কয়েকটা টপিক ছিল যেগুলো এখন আর দেওয়া হয় না। যেমন তার মধ্যে ছিল যে সন্ধি বিচ্ছেদ করে পুনরায় দেবনাগরী হরফে লিখুন, মানে একটা লাইন দিয়ে দেবে। যেমন ধরো ইয়ামা হু সর্ববীজ প্রকৃতি রীতি ইয়া প্রাণীন প্রাণবন্ত প্রত্যেক স্বাভি প্রপন্ন স্তনবী বস্তাভিরাষ্টাভিরিশ, এই লাইনটা দিয়ে বললো যে সন্ধি বিচ্ছেদ করে ওয়ার্ড গুলোকে সেপারেট করে করে লিখতে হবে। ঠিক আছে, তো সেই টপিকটা এখন নেই যেহেতু মাল্টিপল চয়েস হয়ে গেছে। ঠিক তেমনি আরেকটা ছিল সূত্র ব্যাখ্যা ছিল, সেই সূত্র ব্যাখ্যাও কিন্তু এখন আর নেই। সূত্র ব্যাখ্যা লেখার জায়গা নেই, কিন্তু তার মানে এই নয় যে সূত্র ব্যাখ্যাগুলো আমি পড়বো না, কারণ সূত্র ব্যাখ্যা পড়লে সেখান থেকে যে সমস্ত ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কিন্তু তোমার কাজে লাগবে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। যেমন ধরো আত্মনেপদে পরস্মৈপদী বিধান একটা চ্যাপ্টার রয়েছে, সেইটা কিন্তু এতদিন পর্যন্ত আমাদের দরকার হতো না। আমাদের গ্রামারের ক্ষেত্রে দরকার অবশ্যই হয়, কিন্তু পরীক্ষায় আসার মতো কিছু ওখান থেকে প্রশ্ন আসতো না। কিন্তু এখন যেহেতু প্রচুর নিয়ম আছে ওর মধ্যে, যে কোনটা হলে কি হয়, সেক্ষেত্রে এখন আসতেই পারে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে। তো সেই রকমই সূত্র ব্যাখ্যার মধ্যে একটা ফেমাস একটা সূত্র ছিল উপপদ বিভক্তে কারক বিভক্তির বলিয়সী। তো এই জিনিসটা তোমাদের সাথে আমি একটু ডিসকাস করতে চাই, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং জানার জন্য খুব ভালো একটা টপিক, তোমাদেরকে এটা জানতে হবে। উপপদ বিভক্তে কারক বিভক্তির বলিয়সী। আমরা দেখছি যেখানে উপপদ বিভক্তে কারক বিভক্তির বলিয়সী, মানে এর মানে হচ্ছে উপপদ বিভক্তির চেয়ে কারক বিভক্তি, দেখো উপপদ বিভক্তির চেয়ে, তাহলে উপপদ বিভক্তির থেকে মানে পঞ্চমী, তাহলে সেই পঞ্চমী এক বছর এখানে হয়েছে বিভক্তে, মানে উপপদ বিভক্তির থেকে কারক বিভক্তি বলিয়সী মানে বলবান। তাহলে যদি উপপদ বিভক্তি এবং কারক বিভক্তির মধ্যে যুদ্ধ হয় বা ঝামেলা বাঁধে, তাহলে কারক বিভক্তি বলিয়সী মানে বলবান বা জিতবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে ঝামেলাটা হবে কেন? উপপদ বিভক্তি এবং কারক বিভক্তি কি সেটা আগে আমরা জানতে হবে। দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে, বিভক্তি। তাহলে একটা হচ্ছে উপপদ বিভক্তি আর একটা হচ্ছে কারক বিভক্তি। এই উপপদ আর কারক এই দুটোর মধ্যে কি পার্থক্য? বিভক্তির আগে যে শব্দ থাকবে সেটা হচ্ছে উপপদ, আর কারক বিভক্তি যেখানে ক্রিয়া থাকবে সেটা হচ্ছে কারক বিভক্তি। একটা একদম সিম্পল একটা সংখ্যা। তাহলে উপপদ বিভক্তি এবং কারক বিভক্তির মেন পার্থক্য হচ্ছে উপপদ বিভক্তিতে ক্রিয়াপদ থাকবে না, কারক বিভক্তিতে ক্রিয়াপদ থাকবে। যে কাজ করে তাকে কারক বলা হয়, সিম্পল ব্যাপার। কিন্তু এটা আমাদের অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, তোমাদের ডিমান্ডেই আমি এটা করাচ্ছি। তো উপপদ বিভক্তি কারক বিভক্তি স্যার বুঝতে পারছি না, এই দুটোর পার্থক্য কেন হচ্ছে বা কিভাবে একটা বলবান হচ্ছে, এই বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের মধ্যে আছে। তো সেই জন্য এই যে সূত্র উপপদ বিভক্তি কারক বিভক্তির বলিয়সী, এটা আমরা আজকে ডিসকাস করতে চলেছি। যে উপপদ বিভক্তি এবং কারক বিভক্তি যদি পাশাপাশি দাঁড়ায়, তাহলে উপপদ বিভক্তির চেয়ে কারক বিভক্তি বলবান হবে। যেমন উদাহরণ, যেমন ধরো একই রকম দুটো উদাহরণ আমরা লিখতে পারি।
নৃসিংহায় নমঃ, নৃসিংহায় নমঃ। আর একটা লিখতে পারি নৃসিংহায় নমস্কুর্মঃ। তাহলে কি লিখলাম? একটা হচ্ছে নৃসিংহায় নম, আর হচ্ছে নৃসিংহায় নমস্কুর্ম। একটু মোটা করে নিই, নৃসিংহায় নম আর নৃসিংহায় নমস্কুর্ম। তো দুটোরই নৃসিংহায়ের নিচে দাগ আছে। তো এই দুটোকে যদি আমরা কারক বিভক্তি করতে দেই, তাহলে আমরা অবশ্যই জানি যে নৃসিংহায় নম এটা হচ্ছে নমঃ স্বস্তি স্বাহা, নমঃ স্বস্তি স্বাহা সদ্ভালং বসজ্জগচ্ছ। আমি পুরো সূত্রটা লিখলাম না, তোমরা সবাই জানো এটা। নমঃ স্বস্তি স্বাহা সদ্ভালং বসজ্জগচ্ছ এই সূত্রানুসারে হচ্ছে, ঠিক আছে। আর নৃসিংহায় নমস্কুর্ম যদি হয়, তাহলে এটা হচ্ছে ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীয়। এটা ছোট বলে আমি লিখে দিলাম, ঠিক আছে। ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীয় এই সূত্রানুসারে হবে, আমরা প্রত্যেকেই জানি এই দুটো। তাহলে এটাকে বলছে যে নৃসিংহায় নম, আর এটা হচ্ছে নৃসিংহায় নমস্কুর্ম। এটার মানে হলো নৃসিংহকে প্রণাম, আর দ্বিতীয়টার মানে হচ্ছে নৃসিংহকে নমস্কার করছি। তাহলে এই যে দুটো আলাদা আলাদা উদাহরণ রয়েছে, দুটোর আলাদা আলাদা মিনিংও রয়েছে। তো এটাকে আমরা বাংলায় বলি নমঃ শব্দযোগে চতুর্থী বিভক্তি, তাই তো? নমঃ শব্দযোগে চতুর্থী বিভক্তি। কেন কি? দেখো এখানে নম এই পদটা রয়েছে, নৃসিংহায় নম। তাহলে এই বাক্যটার মধ্যে নৃসিংহর প্রতি প্রণাম জানানো হচ্ছে, এখানে কোনো কিন্তু ক্রিয়াপদ নেই, মানে নৃসিংহকে প্রণাম করছি বা এরকম কিছু নেই। তো যেহেতু কোনো ক্রিয়াপদ নেই বা ক্রিয়াধাতু নেই বাক্যটার মধ্যে, সেই জন্য এটাকে বলা হয় উপপদ। এটা কারক নয়, এটা উপপদ বিভক্তি, কারক বিভক্তি নয়, কারণ এটার মধ্যে কোনো ক্রিয়াপদ নেই। আর নৃসিংহায় নমস্কুর্ম হচ্ছে নৃসিংহকে নমস্কার করছি, ক্রিয়াপদ রয়েছে। তাহলে যেখানে ক্রিয়াপদ থাকবে সেটা হচ্ছে কারক বিভক্তি। তাহলে এটাকে আমরা বলতে পারি কারক বিভক্তি। কেন? কেন এই কুর্ম কথাটা রয়েছে, তাই না? নমস্কুর্ম। তাহলে এবার দুটোকে আমরা ভেঙে বলছি। ধরো আমি বাসে করে বা ট্রেনে করে আমি দক্ষিণেশ্বরে যাচ্ছি মায়ের পুজো দেব বলে। তাহলে দক্ষিণেশ্বরে বাসে করে যেতে গিয়ে আমার 1 ঘন্টার রাস্তা, যেতে গিয়ে রাস্তায় যতবার আমি কোনো মন্দির দেখলাম, আমরা কি করব? যাতায়াতের পথে, সেটা আমি যদি সাইকেল করেও কোথাও যাই বা বাইক নিয়ে কোথাও যাই, যতবার মন্দির দেখবো আমরা কিন্তু হাতটা মাথায় চলে যায়, কপালে ঠেকে যায়, যে আমি জাস্ট একটা প্রণাম ঠুকে দিলাম। আমি দাঁড়াইও না, কিছুই না, জাস্ট যাতায়াতের পথে একটা প্রণাম করে দিলাম, হয়ে গেল আমার প্রণাম করা। তাহলে ওই প্রণামটা আর আমি ওই বাসে করে গিয়েই দক্ষিণেশ্বরে নেমে সেখান থেকে ভান্ডার থেকে ফুল মালা প্রসাদ এইসব নিয়ে গিয়ে মায়ের কাছে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করছি, দক্ষিণা দিয়ে প্রণাম করছি, সেটাও কিন্তু পুজো। তাহলে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। যখন আমি উদ্দেশ্য হচ্ছে মা কালীর পুজো দিতে যাচ্ছি দক্ষিণেশ্বরে, কিন্তু যাতায়াতের পথে 10টা মন্দির দেখলে 10 বার আমার হাতটা কপালে ঠাকাচ্ছি, সেই পুজোটা হচ্ছে মায়ের উদ্দেশ্যে বা বাবার উদ্দেশ্যে বা ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম আমি ছেড়ে দিলাম, জাস্ট তাকে সম্মান জানানো, ঠিক আছে, তার উদ্দেশ্যে প্রণাম। আর যখন আমি মন্দিরে গিয়ে পুজো দিচ্ছি, তখন তাকে গিয়ে আমি পুজো দিচ্ছি, পুজো করছি। তাহলে এই যে ক্রি ধাতুর ব্যাপারটাও এরকম, যে প্রথমটা নৃসিংহায় নম শুধুমাত্র নম শব্দের যোগে চতুর্থী, যে হ্যাঁ তাকে দেখলাম, তাকে সম্মান জানানোর জন্য তাকে আমি একটা প্রণাম ঠুকে দিলাম বা প্রণাম ছেড়ে দিলাম, তার উদ্দেশ্যে সম্মান জ্ঞাপন করলাম তাকে। তো সেটা জাস্ট ক্রিয়াপদ নেই, নৃসিংহের উদ্দেশ্যে প্রণাম, ব্যাস হয়ে গেল। কিন্তু যখন আমি নৃসিংহদেবের কাছে, এইবার আমি মনে হলো যে নৃসিংহদেব স্বপ্নে এসছে যে তুই আমাকে এরকম সম্মান জানিয়ে চলে গেলি, একদিন আমার কাছে এসে আমাকে পুজো দিয়ে যা। তো তখন তুমি বলে না, তাহলে তার কাছেও যেতে হবে। তখন তুমি তার কাছে গিয়ে নৃসিংহকে অনুকূল করবার জন্য, মানে তুমি আমার সাথে থেকো এইটা বলার জন্য তুমি তার কাছে গিয়ে মালা ফুল ছুল দিয়ে তাকে পুজো দিলে, সেইটা হচ্ছে ক্রিয়াপদ রয়েছে তার মধ্যে, বা তুমি পুজো করছো।
আর ওটা হচ্ছে তার উদ্দেশ্যে প্রণাম। তাহলে সেই জন্য নৃসিংহায় নমর মধ্যে হচ্ছে নমঃ স্বস্তি স্বাহা সদ্দালং বসতযোগ আছে সূত্রানুসারে নমঃ শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়েছে। এখানে কোনো ক্রিয়াপদ নেই, বারবার বলছি। হ্যাঁ, তাহলে যেখানে ক্রিয়াপদ নেই সেখানে কারক হয়নি, কারক বিভক্তি হয়নি, তাই এটাকে বলা হচ্ছে উপপদ বিভক্তি। নৃসিংহের উদ্দেশ্যে প্রণাম হলো। কিন্তু নৃসিংহায় নমস্কুর্মকে যদি আমি ভাঙি তখন এটাকে ভাঙলে হবে নৃসিংহং অনুকূলয়িতুম 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 নমস কুর্ম বা নমস্করতি যাই দাও। দেখো এই যে অনুকূলয়িতুম মানে অনুকূল করবার জন্য, এই বাক্যটা কিন্তু এই তুমুল প্রত্যয়টা কিন্তু উহ্য ছিল। মানে নৃসিংহের উদ্দেশ্যে নমস্কার করছি, নৃসিংহের জন্য নমস্কার করছি, এটাকে ভাঙলে হয় নৃসিংহম অনুকূলয়িতুম নমস্কুর্ম। তখন নৃসিংহটা কর্তুর ঈপ্সিততম কর্ম হয়ে যায়, মানে কর্তার ঈপ্সিততম বোঝাতে, যে আমার উদ্দেশ্যই ছিল নৃসিংহদেবকে প্রণাম করব বা করি। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে নমস্কুর্মর মধ্যে এখানে যে নমস্কুর্মর মধ্যে কি হচ্ছে, কৃধাতু রয়েছে, নম প্লাস কৃধাতু রয়েছে, যেটা এর মধ্যে কিন্তু নেই। তাহলে এই যে কৃধাতু থাকার জন্য এটাকে বলা হচ্ছে কারক বিভক্তি। তাহলে দুটোর মানে একই, নৃসিংহের উদ্দেশ্যে প্রণাম আর নৃসিংহদেবকে প্রণাম করছি, দুটোর মানে একই, কিন্তু কোনোভাবেই কোনো না কোনোভাবে কিন্তু এই পরের যে সেন্টেন্সটা তার মধ্যে জোর অনেক বেশি, তাই না, অনেক পাওয়ারফুল এটা, এবং এটা কারক বিভক্তি। তাই বলা হচ্ছে যে যখন উপপদ বিভক্তি এবং কারক বিভক্তি দুটো কাজ করবে, দুটো একসাথে থাকবে, তখন কারক বিভক্তি অবশ্যই বলবান হবে। ঠিক আছে, এই হচ্ছে এই সূত্রের ব্যাখ্যা। তোমরা একটু জানাবে কমেন্ট করে এটা আদৌ বুঝতে পেরেছো কিনা, বা কতটা বুঝতে পেরেছো, বা কোনো জায়গায় অসুবিধা আছে কিনা। ঠিক আছে, তাই বলা হয় যে উপপদ বিভক্তি কারক বিভক্তির বলিয়সী। চলে যাবে মানে নেক্সট, কারক বিভক্তি নির্ণয় করতে হবে। বলছে যে বনায় ঋষের ধনুং মুমোচ, বনাটা না নিচে নেমে গেছে, বলছে বনায় ঋষের ধনুং মুমোচ। আগে আমাদের কারক বিভক্তি নির্ণয় করতে গেলে কি করতে হয়, আমাদের আগে কারকটাকে ভালো করে অর্থটাকে জানতে হয়, যে লাইনটার মানে কি। বনায় ঋষের ধনুং মুমোচ মানে বনের জন্য ঋষির ধনুক উন্মোচিত হলো। ঠিক আছে, মানে বনের জন্য ঋষির ধনুক উন্মোচিত হলো, ইন দ্য সেন্স বনকে রক্ষা করবার জন্য ঋষির ধনুক উন্মোচিত হলো। কারণ বনে যখন ঋষিরা ধ্যান করেন, আমরা দেখেছি শকুন্তলাতেও দেখেছি যে আশ্রমকে রক্ষা করবার জন্য কিন্তু কে ছিলেন, দুষ্যন্তকে ডাকা হয়েছিল, কারণ সেখানে অনেক রাক্ষস দানব এরা এসে অত্যাচার করতে পারে বা তাদেরকে খেয়ে নিতে পারে, সেই জন্য তো তারা এক মনে ধ্যান করবেন, আর কোনো একজন রাজা বা যে কেউ তাদেরকে রক্ষা করবে, দেবতা। তাই বলছে যে বনে জন্য ঋষির ধনুক উন্মোচিত হলো, বা বনকে রক্ষা করবার জন্য। তাহলে এই যে বনায় মানে বনের জন্য, তার মানে এখানে একটা জিনিস লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে রক্ষা করবার জন্য, তুমুল প্রত্যন্ত পদ লুকিয়ে রয়েছে। আমি যদি এটাকে ভাঙি তাহলে পাবো, আচ্ছা, বনং রক্ষয়িতুং ঋষের ধনুং মুমোচ। তার মানে বনকে রক্ষা করবার জন্য, রক্ষয়িতুমুল পদটা দেখো উজ্জ রয়েছে, তাহলে বনং রক্ষয়িতুং ঋষের ধনুং মুমোচ মানে বনকে রক্ষা করবার জন্য, এই যে রক্ষা করবার জন্য তুমুল প্রত্যয়ন্ত পদ, এটা উজ্জ রয়েছে। তাই উজ্জ থাকার জন্য বনংটা কর্মটা এখানে চতুর্থী হয়ে গেল, বনায় হয়ে গেল। তাহলে এটা কোন সূত্র অনুসারে হয়েছে, আমরা জানি এটা ক্রিয়ার্থ উপপদস্য, ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীন, কর্মণি স্থানীন, এই সূত্র অনুসারে তুমুল প্রত্যন্ত পদ উজ্জ থাকায় বনায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। ঠিক আছে, কর্মে চতুর্থী বিভক্তি হয়েছে, এটা হচ্ছে আমাদের কারক বিভক্তি সূত্র, হচ্ছে ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীন। চলে যাবো আমরা নেক্সট স্লাইড। আচ্ছা, নেক্সট কি বলছে, ওকে, নেক্সট বলছে, নেক্সট যে উদাহরণটা রয়েছে, বিধিরপি ন জেভ্য প্রভবতি, বিধিরপি ন জেভ্য প্রভবতি, বিধি যার প্রতি প্রভাবিত হননি, এই অর্থে আর কি। তো এটা কি হচ্ছে দেখো, এইটা
আমাদের যে বার্তিক রয়েছে বা সূত্র রয়েছে নমস্তশ্রী স্বাহা সদ্ভালং বসজ্জোগা চ, সেই সূত্রটা যদি তোমরা দেখো ভালো করে, সেই সূত্রের মধ্যে কিন্তু লাস্টে লেখা আছে যে এই প্রভবতী বা প্রভাব এই অর্থে কিন্তু কি হচ্ছে না চতুর্থী বিভক্তি হচ্ছে, এই অর্থে চতুর্থী বিভক্তি হচ্ছে, এটা কিন্তু মেনশন করাই আছে। তাই আমাদের কি হয়েছে যে বিধিরপি ন জেভ্য প্রভবতী, এটা হচ্ছে সূত্র নমস্বস্তি স্বাহা, নমস্বস্তি স্বাহা সদ্ভালং বসজ্জোগা চ, যে সূত্রটা রয়েছে সেই সূত্রানুসারে প্রভবতী শব্দের যোগে জেভ্য পদে চতুর্থী বিভক্তি হয়েছে, এইটা সূত্র হবে। এটা একটা আনকমন সূত্র। হ্যাঁ, তো বিধিরপি ন জেভ্য নমস্বস্তি স্বাহা সদ্ভালং এই সূত্রানুসারে হবে। নেক্সট আমরা চলে যাব অরণ্যে বিভূতি বালক। দেখো এটা কোথায় কনফিউশন হয় আমাদের, অরণ্যে বিভেতি বালকতা, যে অরণ্যে বালকটি ভয় পাচ্ছে, দেখো বিভেতি আছে, বিভেতি মানে হচ্ছে ভি ধাতু আছে, তাহলে এই যে ভি ধাতু রয়েছে মানে ভয় পাওয়া, তো সেটা কি কি বলছে যে আমরা জানি ভিত্রার্থানাং ভয় হয়তো একটা সূত্র ছিল, ভিত্রার্থানাং ভয় হয়তো সূত্রটা কি বলেছে যে যদি ভয়ার্থক ও ত্রাণার্থক কোনো ধাতু থাকে তাহলে যাহা হইতে আমরা ভয় পাচ্ছি অথবা যাহা হইতে আমরা ত্রাণ বা রক্ষা পাচ্ছি সেটা কি হয় না পঞ্চমী বিভক্তি হয়, জানি আমরা। যেমন ব্যাঘ্রাত বিভেতি বালক, ব্যাঘ্রাত বিভেতি নর, প্রেতাত বিভেতি বালক আসতে পারে, তারপরে যাহা হইতে আমরা ভয় পাচ্ছি, কিন্তু দিয়ে দেবে এরকম অরণ্যে বিভেতি বালক, মানে বালকটি অরণ্যে বনে একা একা যাচ্ছে, হঠাৎ করে সন্ধে হয়ে গেছে, দিয়ে বনে সে ভয় পাচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে কনফিউজড হয়ে যাই বা আমরা খেয়াল করি না যে বিভেতি বালক আছে মানে যাহা হইতে ভয় পাচ্ছে সেটা আমরা অপাদান করে দিয়ে চলে আসি। তাহলে সূত্র যদি দেয় তোমাদের যে ভিত্রার্থানাং ভয় হতো, আমরা কিন্তু সেটাতেই টিক দিয়ে আসার প্রবণতা বেশি থাকে যদি কনসাস না থাকে আমরা। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের ঠিক করতে হবে, আমাদের কনসাস থাকতে হবে। অরণ্যে বিভেতি বালক মানে অরণ্যে বালক ভয় পাচ্ছে, এই অর্থে কিন্তু অরণ্যটা কিন্তু পঞ্চমী হবে না, কারণ সেটা একটা স্থান বোঝাচ্ছে, অধিকরণ বোঝাচ্ছে, তাই না? তাহলে বালকটি অরণ্যে ভয় পাচ্ছে। এবার যদি বলা হয় যে বালক অরণ্যে ব্যাঘ্রাত বিভেতি, তখন কিন্তু হবে ব্যাঘ্রাত ভিত্রার্থানাং ভয় হতো, যে বনে বালকটি বাঘ হইতে ভয় পাচ্ছে, বা অরণ্যে প্রেতাত বিভেতি বালক, অরণ্যে ভূত হইতে ভয় পাচ্ছে, কিন্তু ভয়টা পাচ্ছে কোথায়? অরণ্যে। তার মানে অরণ্যটা কি হচ্ছে? সপ্তমীর এক বচন। তাহলে সপ্তমীর এক বচন যদি হয় নর্মাল সিম্পল আধার অধিকরণম কিন্তু সূত্র হবে, সূত্র হবে আধার অধিকরণম, সূত্রানুসারে অরণ্যে পদে অধিকরণে সপ্তমী বিভক্তি হবে। ঠিক আছে, তাহলে অধিকরণে সপ্তমী বিভক্তি হবে, এইটা হচ্ছে সূত্র। কিন্তু কখনোই যেন তোমরা ভিত্রার্থানাং ভয় তো অপশনে অবশ্যই থাকবে, সেটা কিন্তু করে দিয়ে চলে এসো না। তাই ভালো করে দেখতে হবে। যেমন ধরো আমরা অকথিতঞ্চয়ের ক্ষেত্রে দেখি যে গোপগাং দুগ্ধং দুগ্ধি, যেমন ধরো থাকে বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি, বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি। তাহলে দেখো বৃক্ষং এর নিচে দাগ দিয়ে দিল, তাহলে তো আমরা অকথিতঞ্চ করতে পারি। কিন্তু যদি পুষ্পং এর নিচে দাগ দিয়ে থাকে তাহলেও কিন্তু আমরা অনেক সময় ভুল করে, এটা আগেও হয়েছে প্রিভিয়াস এরাও দেখা গেছে এরকম দিয়েছে, তো আমরা ভুল করে এসেছি। সেটা হচ্ছে বালিকা পুষ্পং চিনতি, পুষ্পং এর নিচে যদি দাগ দেয় তাহলে কিন্তু এটা কর্তৃবিষিততম কর্ম হবে। কিন্তু আমরা মুখস্থ করে ফেলি যে বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি গোপগাং দুগ্ধং দুগ্ধি, উদাহরণ মানেই হচ্ছে অকথিতঞ্চতে চলে যাবে, কিন্তু সেটা নয়। আগে আমাদের দেখতে হবে যে কোন বিভক্তির নিচে দাগ আছে এবং সেটা কি হবে, চিন্তা ভাবনা করে তবে কিন্তু উত্তর দিতে হবে। দেখো মাল্টিপল চয়েস আমাদের কোশ্চেন 60টা কোশ্চেন আমাদের টিক দিতে সময় লাগবে ম্যাক্সিমাম 20 মিনিট, তাই না? কিন্তু তবু আমাদের এই যে সময়টা দিয়েছে তার মানে কি একটু ভাবো, ভেবে করো। অত সহজ বিষয়টা তো নয় যে দিল, এত হিস্ট্রি কোশ্চেন নয় যে যদি জানা থাকে তাহলে আমি টিক দিলাম, না জানা থাকলে আমি 1 ঘন্টা বসে থাকলেও হবে না। তবু হিস্ট্রিতে চিন্তা ভাবনা করারও জায়গা থাকে, কিন্তু যে কোনো গ্রামার রয়েছে সেটাকে ক্যালকুলেশন করতে হবে, অঙ্কের মতো তোমাদেরকে করতে হবে, তবে গিয়ে তুমি এটা করতে পারবে। তাহলে বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি, পুষ্পঙ্গের নিচে দাগ দিলে আমরা কি করব, চিন্তা ভাবনা করে আমরা দেখবো যে এটা আদৌ কার নিচে দাগ দিয়েছে, কোন সূত্র অনুসারে হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমরা টিক দেবো। বারবার বলা হচ্ছে ভালো করে খেয়াল করে টিক দিতে হবে। চলে যাবো নেক্সট, সৌরজাত খ্যাত হি ভূপতি। সৌরজাত খ্যাত হি ভূপতি মানে সৌর্য বীর্য বলেন একটা ভূপতি বা একটা রাজার মেইনই হচ্ছে সৌর্য বীর্য। তাহলে সৌরজাত খ্যাত ভূপতি মানে ভূপতি তার সৌর্যের জন্য বিখ্যাত। তাহলে কি হবে, আমরা কি করতে পারি, পঞ্চমী রয়েছে,
তাহলে সৌর্য হইতে খ্যাত ভূপতি যদি এরকম মানে করি সেটা নয়, এটা হচ্ছে হেতৌ সূত্র অনুসারে, মানে সে খ্যাত কি জন্য, কিসের কারণে, তার সৌর্যের কারণে, তার খ্যাতর পেছনে যে কারণটা সেটা হচ্ছে তার বীরত্ব বা সৌর্য। তাহলে এইরকম মানে কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে, দিয়ে তারপর করতে হবে হেতৌ, সূত্র হচ্ছে হেতৌ। তাহলে হেত্যার্থে পঞ্চমী, এটা হচ্ছে হেত্যার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। হ্যাঁ, তাহলে হেতু সূত্রানুসারে সৌর্যাত পদে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে, কারণ হেতু অর্থে তৃতীয় হয়, যেমন আমরা করতে পারি যে দুঃখেন রোদিতি মাতা, দুঃখেন রোদিতি মাতা। তাহলে এই যে দুঃখেন পদটা, দুঃখে মা কাঁদছেন, তাহলে দুঃখেন পদটা কারণ, কারণ মানে হচ্ছে হেতু, তাহলে হেতু অর্থে তৃতীয়া, এটা হেত্যার্থে তৃতীয়া, আর ওটা হচ্ছে হেত্যার্থে পঞ্চমী, যেহেতু হেতু সূত্রানুসারে তৃতীয়া পঞ্চমী দুটোই হয়। ওকে, চলে যাবো আমরা নেক্সট। পরিব্রাজক তীর্থম উপবসতি। পরিব্রাজক তীর্থম উপবসতি, এখানে বিভক্তি বিধায়ক সূত্র কোনটি? এটা তোমাদের কাছে রাখা হয়েছে এই কারণে যে সূত্র এখান থেকে প্রশ্ন কেমন হবে, একটা স্যাম্পল কোশ্চেন রাখা হয়েছে যে পরিব্রাজক তীর্থম উপবসতি মানে হচ্ছে এখানে বিভক্তি বিধায়ক সূত্র কোনটি। যে এটা একটা কারক বিভক্তির উদাহরণ। আমি প্রথমেই তোমাদেরকে বলি একটা কথা, ধরো বালক অন্নং খাদতি, মানে বালকটি অন্ন খাচ্ছে। তাহলে ধরো অন্নর নিচে দাগ আছে, তাহলে বালকটি ভাত খাচ্ছে। আমাদের বলা হলো যে এটা কি কারক বা কোন কারক, কারক বিভক্তি নির্ণয় করো, কারক বিভক্তি নির্ণয় করো। তাহলে আমরা দেখছি যে এটা বালকটি কি খাচ্ছে না অন্ন খাচ্ছে, তার মানে কর্তুরীপ্সিত তমং কর্ম সূত্র হবে। কি দিয়ে প্রশ্ন করছি? তাহলে এই অন্নম পদটাতে আমরা সূত্র দেব। তাহলে ফার্স্ট সূত্র হচ্ছে কর্তুরীপ্সিত তমং কর্ম, কর্তুরীপ্সিত তমং কর্ম সূত্রানুসারে, সূত্রানুসারে অন্নম পদে, তখন আমি পুরোটা লিখে দিচ্ছি এটা, তারপর বলছি। অন্নং পদে কর্মকারক এবং কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে এই একটা উদাহরণের ক্ষেত্রে দুখানা সূত্র আমরা কাজে লাগিয়েছি। একটা হচ্ছে কর্তুরীপ্সিত তমং কর্ম সূত্রানুসারে অন্নং পদে কর্মকারক হয়েছে, এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তার মানে এটার সাথে এটার যোগ আর এটার সাথে এটার যোগ। তার মানে এখানে দুটো সূত্র হচ্ছে, একটা হচ্ছে কারকের সূত্র, একটা হচ্ছে বিভক্তির সূত্র। এখন বালক অন্নং খাদতি এইটা দিয়ে তোমাকে যদি বলা হয় যে এখানে কারক বিধায়ক সূত্র কোনটি, তখন কারক বিধায়ক সূত্র হচ্ছে কর্তুরীপ্সিত তমং কর্ম। আর যদি বলা হয় যে এখানে বিভক্তি বিধায়ক সূত্র কোনটি, তাহলে বিভক্তি বিধায়ক সূত্রের ক্ষেত্রে কিন্তু আবার হয়ে যাবে কর্মণি দ্বিতীয়া, কারণ কর্মণি দ্বিতীয়া হচ্ছে বিভক্তির সূত্র। তাহলে এখানে হচ্ছে কর্মণি দ্বিতীয় সূত্র অনুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তাহলে যেটা কারকের সূত্র বা উদাহরণ হবে সেখানে দুটো সূত্র অ্যাপ্লাই হয়, একটা হচ্ছে কারকের সূত্র, একটা হচ্ছে বিভক্তির সূত্র। এখন অপশনে যখন দেবে তখন ভালো করে প্রশ্নটা তোমাদের ফলো করতে হবে। যদি একটা উদাহরণ দিয়ে যেমন এটা দিয়েছে যে পরিব্রাজক তীর্থম উপবসতি, মানে হচ্ছে পরিব্রাজক তীর্থে উপবাস করে আছে, মানে উপোস করে আছে। এখানে বিভক্তি বিধায়ক সূত্র কোনটি? কারক দেয়নি, বলছে আধার অধিকরণম, হবে না, কারণ সপ্তমী নয়, এটা দ্বিতীয়। কর্মণি দ্বিতীয়া, কর্তুরীপ্সিত তমং কর্ম আর অভুক্তর্থস্য ন। দেখো এই উদাহরণটার ক্ষেত্রে মেন যায় হচ্ছে অভুক্তর্থস্য ন, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, কারণ পরিব্রাজক তীর্থে উপবাস করে আছে, তাই না? আচ্ছা, না, উপবাস করে আছে অভুক্তর্থস্য ন হতো যদি তীর্থে হতো। ঠিক আছে, একটু ভুল হলো। তীর্থম এটা কর্ম আছে, দেখো দ্বিতীয়া, আমরা অভুক্তর্থস্য নতে কি আছে?
অভুক্তত্ব নতে বলেছে যে যদি উপবাস করা অর্থ হয় তাহলে নর্মালি যেমন আধার অধিকরণ হয় সেই রকম হবে, কিন্তু এখানে তীর্থম আছে, যেহেতু দ্বিতীয় আছে, তাহলে এটা কি হবে যে পুরো পরিব্রাজক তীর্থম, পুরো তীর্থ যে সময়কালটা সেটা উপবাস করে আছে, তখন এটা হচ্ছে কালাধ্যরণ অত্যন্ত সংযোগে দ্বিতীয় হয়ে যায়, তাই না? সেই সময়টাকে বোঝাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, আমরা কি করব, কিন্তু এখানে যেটা আমাদের করতে হয়েছে সেটা আমাদের কারক বিধায়ক সূত্র চাইনি, চেয়েছে হচ্ছে বিভক্তি বিধায়ক সূত্র চেয়েছে। তাহলে বিভক্তি বিধায়ক সূত্র যে কারকই হোক না কেন, বিভক্তি হয়েছে কিন্তু কর্মণি দ্বিতীয়া, কর্মণি দ্বিতীয় সূত্র অনুসারে এখানে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তাই ভালো করে খেয়াল করতে হবে তোমাদের যে কারক হয়েছে নাকি কারক চেয়েছে নাকি বিভক্তি চেয়েছে। যেমন ধরো আমি একটু আগেই বলেছিলাম যে এটা অভুক্তত্ব শূন্য হবে, কারণ আমি এখানে খেয়াল করিনি প্রথমে যে এখানে তীর্থম আছে। আমি হয়তো ভেবেছিলাম যে পরিব্রাজক উপবসতি আছে মানে সাধারণভাবে অধিকরণই দেবে, তাই না? তাহলে উপবসতি এটার উপর ফোকাস করবে সাধারণত, এটা যেহেতু একটা স্পেশাল একটা সূত্র, অভুক্তত্ব শূন্য ব্যতিক্রম সূত্র, তাহলে নিশ্চয়ই এটা তীর্থে থাকা উচিত, কিন্তু না, এখানে তীর্থে দেয়নি, এখানে তীর্থম দিয়েছে। তাহলে এই খেয়ালটা কিন্তু আমি তখন করিনি, যার ফলে আমি বলেছিলাম যে অভুক্তত্ব শূন্য। তো এই ভুলগুলো যেন তোমাদের না হয়, আগে দেখতে হবে ভালো করে যে কোন বিভক্তি দিয়েছে, যার নিচে দাগ আছে সেটা কোন বিভক্তি। সেটা যদি দ্বিতীয় হয় তার মানে আমরা অভুক্তত্ব শূন্য থাকলেও, উপবসতি থাকলেও আমরা অভুক্তত্ব শূন্য করতে পারবো না, ঠিক আছে? এমনকি যদি এটা তীর্থেও থাকতো তাহলেও আমাদের কি হতো, তাহলেও তো আমাদের অভুক্তত্ব শূন্য। কিন্তু যেহেতু তীর্থম আছে তাহলে এটা কি হবে, যে মেন সূত্র সেটা হচ্ছে কালাধ্যরণ অত্যন্ত সংযোগে হওয়া উচিত ছিল, যেহেতু একটা সময়কাল বোঝাচ্ছে তীর্থ সময়কালটা, কিন্তু এটা কালাধ্যরণ অত্যন্ত সংযোগে করতে পারবো না, যেহেতু আমাদের কারক চাইনি, আমাদের চেয়েছে বিভক্তি বিধায়ক সূত্র। তাহলে বিভক্তি বিধায়ক সূত্র যাই কারক হোক না কেন, কর্মণি দ্বিতীয়া অনুসারেই কিন্তু এটা দুইয়ের এক হয়েছে বা দ্বিতীয় বিভক্তি হয়েছে, তাই এটা সূত্র হবে কর্মণি দ্বিতীয়া। এইরকম কিন্তু তোমাদেরকে পাজল করবার জন্য কোশ্চেন দিয়ে দেবে, তোমাদের কিন্তু ধৈর্য ধরে ভালো করে দেখে তবে উত্তর দিতে হবে, ঠিক আছে? চলো আমরা 6 নম্বরে চলে যাই। ময়ূর হর্ষেন নৃত্যতি, ময়ূরটি আনন্দে, হর্ষ মানে হচ্ছে আনন্দ, আনন্দে নাচছে। তাহলে আনন্দে নাচছে একই রকম ভাবে আমরা সেই যে সৌরজাত খ্যাত ভূপতি সেই রকম, এটা হচ্ছে নাচছে। কেন নাচছে? আমরা ভাবলাম যে কি ব্যাপার, ময়ূর নাচছে কেন? ময়ূর কখন নাচে? মেঘ ডাকলে নাচে, মেঘ ডাকলে তাদের আনন্দ হয়, আনন্দতেই আমরা নাচি। তাহলে এটাও তাই হবে, হেতৌ, সূত্র হচ্ছে হেতৌ, হেতৌ সূত্র অনুসারে হেত্যার্থে, হেত্যার্থে হর্ষেনুপদে হেত্যার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। সিম্পল আমি ছোট করে লিখে দিলাম তৃতীয়া বিভক্তি, ঠিক আছে? তাহলে ময়ূর হর্ষণ নৃত্যতি, ময়ূর হর্ষে মানে আনন্দে নাচে, এটা কোন সূত্র অনুসারে হবে না হেত্যার্থে তৃতীয়া বা হেতৌ সূত্র অনুসারে হবে। দিন দুঃখে না জীবতী, দেখো দিন দুঃখে না জীবতী দুটো একসাথে দেওয়া হয়েছে যাতে পার্থক্যটা তোমরা বুঝতে পারো। দিন মানে হচ্ছে দরিদ্র, তো দরিদ্র দুঃখে বেঁচে আছে আর কি। আমরা তো বেঁচে আছি, কখনো আমাদের মনে সুখ থাকে, কখনো দুঃখ থাকে, কিন্তু আমরা সবসময় বলি হ্যাঁ ভালো আছি, কিন্তু আমরা কখনো বলি না যে দুঃখে আছে। দুঃখে আছে বলি যদি খুব ক্লোজ মানুষ হয়, আমার কাছের মানুষ হয়, তাকে বলি না রে আমার খুব কষ্টে আছে, খুব অশান্তিতে আছি বা সমস্যার মধ্যে আছি। কিন্তু যখন কেউ আমাকে জিজ্ঞেস করে তখন না ভালো আছি। তার মানে থাকতে আমাকে হবে, বেঁচে থাকতেই হবে, সেটা দুঃখে হোক কি কষ্টে হোক কি আনন্দে হোক, তাই না? তার মানে বেঁচে থাকার পেছনে কারণ কিন্তু নয় দুঃখ বা সুখটা। যেমন নাচার পেছনে, নৃত্যতির পেছনে কারণ হচ্ছে হর্ষ, তার আনন্দ হয়েছে তাই সে নাচছে, আনন্দ না হলে সে নৃত্য করতো না। কিন্তু এখানে দিন দুঃখে না জীবতী, সে বেঁচে থাকতেই হবে, বাঁচাটা কিভাবে বাঁচবে সেটা তার উপর নির্ভর করছে। তার মানে এটা হচ্ছে বেঁচে থাকা প্রকৃতি। তাহলে দুঃখটা হচ্ছে কারণ নয়, এক্ষেত্রে কারণ নয়, দুঃখটা হচ্ছে প্রকৃতি। তাহলে আমরা কি লিখতে পারি, সূত্র হচ্ছে প্রকৃতা দিব্য উপসংখ্যানম, প্রকৃত্যা দিব্য উপসংখ্যানম সূত্রানুসারে, সূত্রানুসারে দুঃখেন পদে প্রকৃতি অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। তাহলে প্রকৃতি দেব উপসংহারণ সূত্রানুসারে দক্ষিণ পদে প্রকৃতি অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে, এই হচ্ছে আমাদের সূত্র গেল। তাহলে প্রকৃতি অর্থে তৃতীয়া মাথায় রাখতে হবে যে এটা কখনোই আমরা হেতু করতে পারবো না, কারণ এখানে হেতু বা কারণ দেখানো হয়নি।
চলো চলে যাবো আমরা তেনো হসিতম। নেক্সট তেনো হসিতম মানে তার দ্বারা হাসা হচ্ছে, তার দ্বারা হাসা হচ্ছে। আচ্ছা, এই বাক্যটা একটু ঘোরানো আছে বলে মনে হচ্ছে না? যে তার দ্বারা হাসি হচ্ছে বা হাসা হচ্ছে, এটা যদি আমরা কর্তৃবাচ্যে বলি, এটা কি বাচ্চে আছে? এটা ভাব বাচ্চে আছে। কেন ভাব বাচ্চে? কারণ এই যে ক্রিয়াপদটা রয়েছে না, হসিতম, হাসা, এর কোনো কর্ম হয় না। আমরা কি হাসাকে প্রশ্ন করলে উত্তর পাই যে কি হাসছে, কাকে হাসছে? উত্তর হয় না। আমি যদি খাওয়াকে প্রশ্ন করি তাহলে কি খাচ্ছে, কাকে খাচ্ছে, হয় উত্তর। কিন্তু হাসাকে, হাসি আবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হয় না। তার মানে এটা কর্ম নেই, তাই এটা ভাব বাচ্চে রয়েছে তেনো হাসিতম। কিন্তু এই তেনো হাসিতমটা যদি আমরা কর্তৃবাচ্যে ট্রান্সফার করি তাহলে সে হাসছে, সে হাসছে, এটাকে আমরা তেনো হাসিতম বলতে পারি। তাহলে তেনো হসিতম সহসতি, এটা হচ্ছে তেনো হসিতম হয়েছে। তাহলে যখন কর্তা যখন করণ হয় তখন কোন সূত্র হয় আমরা বলেছিলাম? কর্তৃকরণায় তৃতীয়া বা অনুক্ত কর্তায় তৃতীয়া। আশা করি সবার মনে আছে। তাহলে তেনোটা কি হবে? কর্তৃকরণায় তৃতীয়া সূত্র হবে, বিভক্তি সূত্র, কর্তৃকরণয় তৃতীয়া সূত্রানুসারে তেনো পদে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে। ব্যাস, কমপ্লিট আনসার। তাহলে এখানে সূত্র কি? কর্তৃকরণ স্থিতি, এটা কিন্তু বিভক্তি সূত্র, কারণ এখানে কোনো করণ হয়নি। কারণ করণ হচ্ছে যার মাধ্যমে কোনো কাজ করা হবে, কিন্তু এখানে কর্তা নিজেই করণ হয়েছে। তাহলে কর্তা যখন করণের মতো বসে, ভাব বাচ্চা বা কর্ম বাচ্চা, তখন সেটা কর্তৃকরণ তৃতীয় সূত্র হয়। তাহলে এটা আমরা কি লিখবো? কর্তৃকরণ তৃতীয় সূত্রানুসারে তেনো পদে অনুক্ত কর্তায় তৃতীয় বিভক্তি হয়েছে। নেক্সট চলে যাব, সহস্রায় পরিকৃত গৃহমিদম। সহস্রায় পরিকৃত গৃহমিদম বলছে যে 100 টাকার বিনিময়ে এই গৃহটিকে আমি, বা এই গৃহটি পরিকৃত বা ক্রয় করা হয়েছে। 100 টাকার বিনিময়ে, সহস্র, 100 না, শতং, 1000, তাহলে সহস্র টাকার মাধ্যমে, সহস্রর মাধ্যমে এই গৃহটি কেনা হয়েছে। তাহলে কি হবে? আমরা জানি পরিকৃত রয়েছে, পরিপূর্বক ক্রি ধাতু। তাহলে এটা সূত্র কি? পরিক্রয়ণে সম্প্রদানম উন্নতরস্যাম, পরিক্রয়ণে সম্প্রদানম অন্যতরস্যাম, পরিক্রয়ণে সম্প্রদানম অন্যতরস্যাম মানে পরিপূর্বক ক্রিধাতুর যোগে যার মাধ্যমে আমরা কোনো কিছুকে ক্রয় করব বা পরিকৃত করব, সেই মাধ্যমটা চতুর্থী বিভক্তি হয়েছে। শতেন বা শতায়, সহস্রেন বা সহস্রায়। তার মানে এখানে বিকল্প কিন্তু এটা, হ্যাঁ, তৃতীয়াও হতে পারে, চতুর্থীও হতে পারে, তৃতীয়াও হতে পারে, চতুর্থীও হতে পারে। তাহলে 1 সহস্রের বিনিময়ে আমরা এই গৃহটিকে ক্রয় করব বা করেছি। তাহলে এখানে কি হতে পারে? তৃতীয়া চতুর্থী দুটোই হতে পারে। যদি চতুর্থী বিভক্তি হয় এখানে, তাহলে আমরা লিখবো এই সূত্র অনুসারে পরিপূর্বক ক্রি ধাতুর যোগে। এটা মাস্ট লিখতেই হবে, কারণ তোমাদের এখানে পরীক্ষাতে আসবে যে এটা কি অর্থে হয়েছে, তখন পরিপূর্বক ক্রি ধাতু, ক্রি ধাতুর যোগে, ঠিক আছে, ক্রি ধাতুর যোগে। এবার সহস্রায় পদে যদি চতুর্থী বিভক্তি থাকে তাহলে চতুর্থী, যদি তৃতীয়া থাকে তাহলে তৃতীয় বিভক্তি হয়েছে। কিন্তু সূত্র হচ্ছে পরিক্রয়ণে সম্প্রদানম উন্নতরস্যাম। চলে যাবো নেক্সট স্লাইডে। চন্দ্রস্য দর্শনম মানে চাঁদের দেখা বা চাঁদকে আমরা দেখছি। তাহলে চন্দ্রের দর্শন, এই হচ্ছে মানে, যে বলে না ভগবানের দর্শন পেলাম, চাঁদের দর্শন। তাহলে এইটা কোন সূত্র হবে? কিন্তু তার আগে দেখো, এই যে চন্দ্রস্য দর্শনম, এখানে কোনো সেই রকম ক্রিয়াপদ আমরা পাচ্ছি না, আর তৃতীয়াসন্তি আমরা পাচ্ছি না। তাহলে কি হবে এখানে? কেন পাচ্ছি না? কারণ এখানে একটা প্রত্যয় হয়েছে। প্রত্যয়টা কি প্রত্যয় হয়েছে দেখি? দৃশ প্লাস অন প্রত্যয়, দৃশ প্লাস অন করে দর্শন হয়েছে। তাহলে অন প্রত্যয়টা হচ্ছে কৃত প্রত্যয়, এটা কৃত প্রত্যয়। কোন সূত্রে বলেছে খেয়াল করো, যে কৃদন্ত পদযোগে বা কৃত প্রত্যয় যদি থাকে তাহলে কর্তায় অথবা কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। সূত্রটা হচ্ছে কর্তৃকর্মণকৃতি, কর্তৃকর্মণকৃতি মানে
যদি কৃত প্রত্যয় থাকে শেষে, তাহলে কর্তায় এবং কর্মে উভয় ক্ষেত্রেই দুটোর যে কোনো একটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কর্ম সংজ্ঞা প্রাপ্ত হয়। সূত্রটা আমি বলি, কর্তৃকর্মণকৃতি, কর্তৃকর্মণঃ কৃতি, এইটা হচ্ছে সূত্র। এই সূত্রানুসারে কর্তা এবং কর্মে কি হবে না ষষ্ঠী বিভক্তি হবে। এখন চন্দ্রস্য দর্শনম, চাঁদের দর্শন, চাঁদটা কর্তা না কর্ম? দেখো আমি চাঁদ দেখছি যদি বলি, তাহলে আমি কর্তা, কাকে দেখছি? চাঁদকে দেখছি, তাহলে চাঁদ হচ্ছে কর্ম। তাহলে এইটা কি হয়েছে? চন্দ্রস্য দর্শনম, এইটাই কিন্তু মাস্ট এখানে। সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়ের যোগে চন্দ্রস্য পদে, চন্দ্রস্য পদে কর্মে কি হয়েছে না ষষ্ঠী বিভক্তি হয়েছে। কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে। ওকে, তাহলে কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে। আমি এটাকে দিয়ে একটা কর্তায় ষষ্ঠী দেই এই সূত্রানুসারে। যেমন ধরো বালকস্য চন্দ্রস্য দর্শনম, বলছে বালকের চাঁদের দর্শন। তাহলে বাক্যটার মধ্যে দর্শন দৃশ প্লাস অন রয়েছে, কৃৎ প্রত্যয় রয়েছে, এবং কৃৎ প্রত্যয়ের যোগে বালকস্য হচ্ছে কর্তা, চন্দ্রস্য হচ্ছে কর্ম, এবং দুটোতেই তাহলে ষষ্ঠী হওয়া উচিত কর্তৃকর্মণকৃতি সূত্রানুসারে। যে বলেছে যে যদি কৃৎ প্রত্যয় থাকে তাহলে কর্তাতেও ষষ্ঠী হবে, কর্মতেও ষষ্ঠী হবে। কিন্তু তারপরেই তিনি বলেছেন যে উভয় প্রাপ্ত কর্মণি, যে যদি কোনো একটা বাক্যের মধ্যে কৃৎ প্রত্যয় থাকে এবং কর্তা কর্ম উভয়ই থাকে, তাহলে কর্তৃকর্মণকৃতি এই সূত্রটার পরবর্তী ধাপ হচ্ছে উভয় প্রাপ্ত কর্মণি, মানে উভয়ই প্রাপ্ত হলে কর্মে ষষ্ঠী বিভক্তি হবে আর কর্তা তৃতীয়া হয়ে যাবে। তাহলে এই সূত্র কি হবে? এটা হচ্ছে উভয় প্রাপ্ত কর্মণি, উভয় প্রাপ্ত কর্মণি। এই সূত্রানুসারে চন্দ্রস্য নিচে দাগ হবে এবং ষষ্ঠী বিভক্তি হবে। আর বালকস্যটা বালকস্য হবে না, তখন হয়ে যাবে বালকেন চন্দ্রস্য দর্শনম। এটা কিন্তু তোমাদের একটা কারেকশনও হয়ে গেল। তাহলে বালকেন মানে হচ্ছে বালকের দ্বারা চাঁদের দর্শন। তাহলে এটার ক্ষেত্রে উভয়প্রাপ্ত কর্মণি সূত্রানুসারে কৃৎ প্রত্যয়ের যোগে কর্ম চন্দ্রস্য পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে, আর এটা শুধুমাত্র যেহেতু কর্ম রয়েছে তাই কর্তৃকর্মণকৃতি সূত্রানুসারে কর্মণ চন্দ্রস্য পদে কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে। ওকে, যদি এটা বালকস্য দর্শনম হতো, বালকস্য দর্শনম, তাহলে কি হতো? তাহলে আবার কর্তায় হতো। সূত্র একই, শুধু কর্তায় ষষ্ঠী বিভক্তি হতো। চলো নেক্সট, রুদতি পুত্রে মাতা জগামো, খুব ভালো একটা উদাহরণ। রুদতি পুত্রে মাতা জগামো, এটা কি হয়েছে? মা বাচ্চার কান্না শুনে বা কান্না দেখে মা চলে গেল। তাহলে এখানে কি হয়েছিল? আমরা সপ্তমীর মধ্যে দেখেছিলাম ভাবে সপ্তমী, যস্য চ ভাবেন ভাব লক্ষণম বলে একটা সূত্র ছিল। সেই সূত্রে কি হয়েছে যে যখন একটা কাজের উপর একটা কাজ নির্ভর করবে তখন কি হয়? সেখানে ভাবে সপ্তমী হয়। যেমন সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, মানে সূর্য ওঠার ওপর পদ্মের প্রকাশিত হওয়াটা নির্ভর করছে, তখন তাকে বলা হয় ভাবে সপ্তমী, যখন একটা কাজের ওপর অন্য কাজ নির্ভর করছে। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে? এক্ষেত্রে বলছে যে রুদতি পুত্রে মাতা জগামো বা পিতা জগামো, যে বাচ্চার কান্না শুনে মা চলে গেল। তাহলে এখানেও কিন্তু একটা কন্ডিশন রয়েছে যে মায়ের কান্নার উপর নির্ভর করে, পুত্রের কান্নার উপর নির্ভর করে মা চলে যাচ্ছে। যে কোনো কিছু একটা বায়না ধরেছে পুত্র, যেটা আমাকে কিনে দিতে হবে, মা বলছে না এখন টাকা নেই, তো সে মাটিতে বসে কান্নাকাটি শুরু করেছে, না আমাকে না কিনে দিলে আমি যাবো না। তখন মা বলছে তুই এত বড় এত সাহস, তুই কাঁদতে শুরু করে দিলি, যা তোকে কিনেই দেবো না, তুই কাঁদ, আমি চলে গেলাম। তাহলে সে কাঁদলো বলে কিন্তু মা চলে গেল রেগে, সে যদি না কাঁদতো তাহলে মা যেতেন না। তাহলে এখানে একটা কাজের উপর একটা কাজ নির্ভর করছে, মায়ের কান্নার উপর তার চলে যাওয়া নির্ভর করছে। এবং এখানে একটা নতুন জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে অত্যন্ত অনাদর, অত্যন্ত অনাদর বোঝানো হয়েছে। তাই অনাদর বুঝিয়েছে বলে একটা নতুন সূত্র অ্যাড হলো, যে ভাবে সপ্তমীর স্থানে যদি অত্যন্ত অনাদর বোঝায় তাহলে তাকে বলা হয় ষষ্ঠী চ অনাদরে বা ষষ্ঠী চানাদরে। যে অনাদর বোঝালে ষষ্ঠী এবং সপ্তমী, ওই যে চ বলেছে, অনাদরে ষষ্ঠীও হয় এবং সপ্তমীও হয়, তাই এটার ক্ষেত্রে সূত্র হবে ষষ্ঠী চানাদরে,
সূত্র দুটোর ক্ষেত্রেই হবে, সেটা সপ্তমী থাক কি ষষ্ঠী থাক, সূত্র হবে ষষ্ঠী চানাদারে সূত্রানুসারে পুত্রে পদে ভাবে সপ্তমী পদে অনাদর বোঝাতে, ভাবে সপ্তমী পদে অনাদর বোঝাতে কি হবে না, অনাদরে সপ্তমী বিভক্তি হয়েছে। এটা হচ্ছে কমপ্লিট অ্যান্সার। ঠিক আছে, তাহলে রুদতী পুত্রে মাতা জগমা। এবার এখান থেকে বলে দিই যে কারেকশন কিভাবে আসতে পারে। দেখো রুদতী এটা হচ্ছে 7-এর 1, পুত্রেও 7-এর 1, তাহলে হলে দুটোই সপ্তমী হবে, নাহলে দুটোই ষষ্ঠী হবে। তো দেখা গেল তোমাকে রুদতীটা না দিয়ে দিল রুদত পুত্রে, মানে এটা 6-এর 1 দিয়ে দিল আর এটা 7-এর 1 দিয়ে দিল। তার মানে এখানেই ভুল রয়েছে, সেটা হচ্ছে 6-এর 1 বনাম 7-এর 1 হবে না, হয় 6-এর 1 6-এর 1, নয় 7-এর 1 7-এর 1। তাহলে এখানে ভুলটা রুদত, এখানে ভুল আছে, রুদতী হবে। চলো নেক্সট স্লাইডে আমরা যাব। এবার হচ্ছে অশুদ্ধি সংশোধন। দেখো কতগুলো স্পেশাল অশুদ্ধি সংশোধন তোমাদের জন্য আনা হয়েছে। বলছে সমম প্রাণানাম অপি প্রিয়তর, সে আমার প্রাণের চেয়ে প্রিয়, সে আমার কাছে প্রাণের চেয়েও প্রিয়। তাহলে এটা কি হবে, আমার কাছে প্রাণের চেয়েও প্রিয়। তাহলে আমার কাছে, দেখো এখানে কোথায় ভুল আছে, সমম প্রাণানাম অপি প্রিয়তর, ভুল যেটা আছে সেটা হচ্ছে প্রাণানাম। কেন ভুল আছে প্রাণানাম, এখানে আছে 6-এর 3 আছে, কিন্তু 6-এর 3 আছে, কিন্তু এটা কি হবে, এটা প্রাণের থেকেও প্রিয়তর। তাহলে থেকে হইতে থেকে চেয়ে হবে পঞ্চমী হয়, তাহলে যদি পঞ্চমী হয় সেটা কি হবে, প্রাণ শব্দ। আচ্ছা এখানে যেটা বলার যে সে আমার প্রাণের চেয়েও প্রিয়তম, তাহলে প্রাণ তো একটা, আমার প্রাণ একটাই, কিন্তু তাহলে প্রাণানাম কেন হলো, এটা তো প্রাণাতপি হওয়া উচিত ছিল, কিন্তু না, হবে না, কারণ প্রাণ শব্দটা নিত্য বহু বচনান্ত। এটা একটু তোমরা নোট করে নিতে পারো যে প্রাণ শব্দ নিত্য বহু বচন হয়, নিত্য বহু বচন, এবং 6-এর 3 ছিল, এটা আমাদের করতে হবে 5-এর 3 করতে হবে, তাহলে ভুল আছে। তাহলে এটা হবে সমম প্রাণেভ্য, সমম প্রাণেভ্য, প্রাণানামটা হবে প্রাণেভ্য অপি প্রিয়তর। ঠিক আছে, তাহলে ভুল কোথায়, সমম প্রাণেভ্য অপি প্রিয়তম, সতে বিসর্গ হতেই পারে। নেক্সট যাব আমরা, হিমালয়ে গঙ্গা প্রভবতী, মানে গঙ্গা হিমালয়ে উৎপন্ন হয়, এরকম তো নয়, বিষয়টা হচ্ছে গঙ্গা থেকে হিমালয় উৎপন্ন হয়। তাহলে যখন কোনো জায়গা থেকে কোনো কিছুর উৎপত্তি হবে, সেই উৎপত্তির মধ্যে যদি সাধারণ উৎপত্তি বোঝায় তাহলে সূত্র হয়ে যায় জনি কর্তৃ প্রকৃতি পঞ্চমী, আর যদি সাধারণ উৎপত্তি না হয় প্রথম প্রকাশ বোঝায় তাহলে তার উত্তর হয় ভুব প্রভব সূত্র, যে প্রথম প্রকাশ কোনো জায়গা থেকে একবার মাত্র উৎপন্ন হয়েছে, এখনো সেটা কন্টিনিউ চলছে, তাহলে ভুব প্রভব। তাহলে ভুব প্রভব সূত্রটাই হবে এখানে, হিমালয়ে গঙ্গা প্রভবতী, তার মানে ভুল আছে, হিমালয়াত হবে এটা, তাহলে এটা হবে হিমালয়াত গঙ্গা প্রভবতী, মানে হিমালয় থেকে গঙ্গা একবার প্রবাহিত হয়েছে, এখনো কিন্তু সেটা চলছে। নেক্সট, রাজপথী স্বগচ্ছতি, রাজপথী স্বগচ্ছতি, সে রাজপথে যায়। দেখো রাজপথ, আমরা জানি যে পথিন শব্দের সপ্তমীর 1 বচন, মানে যেহেতু অধিকরণ পথে যায়, এই পথে সে চলেছে, স্থান বোঝাচ্ছে, তাহলে কোনো পদ বোঝালে বা স্থান বোঝালে সেটা কি হয়, স্থান বোঝালে সেটা সপ্তমী হওয়া উচিত। তাহলে রাজপথী, সেটাও দেখো পথিন শব্দের সপ্তমীর 1 বচনে পথিই আছে, তাহলে রাজপথে সে গচ্ছতি, তাহলে কোথায় আছে, তোমাদের অপশনে থাকতেই পারে অনেক রকম, তারপরে নো এরারও থাকতে পারে, তা তোমরা নো এরার করে দিয়ে হয়তো চলে আসতে পারো, যেটা তো ঠিকই আছে রাজপথী, কিন্তু না, ভুল আছে কোথায়, ভুল আছে যে রাজপথীটা এখানে ভুল আছে। কিরকম বলছে, পথিন শব্দের সপ্তমীর 1 বচনে পথি হয়, সপ্তমীর 1 বচনে।
কিন্তু যখন পথিনের সাথে রাজ চলে আসবে না, তখন হয়ে যায় রাজপথ, তখন এটা নর শব্দ হয়ে যায়, তখন এটা নর শব্দ হয়ে যায়। নর শব্দের সাথে রেখে আছে নরে, তাহলে রাজপথিটা হয়ে যাবে সপ্তমীর এক বচন হলে রাজপথে, তখন হয়ে যাবে রাজ পথে স্বগচ্ছতি, স্বগচ্ছতি, রাজপথে স্বগচ্ছতি। নেক্সট, তাহলে কি হলো, রাজপথটা নরশব্দের মতো হয়ে গেল, যেহেতু রাজ কথাটা পথির সাথে যুক্ত হয়েছে তাই। নেক্সট, পঞ্চ আনন গচ্ছতি, এটা খুব ইন্টারেস্টিং। পঞ্চ আনন গচ্ছতি, কোথায় এখানে ভুল আছে তোমরা কমেন্টে জানাবে। পঞ্চ আনন গচ্ছতি, দেখো পঞ্চযুক্ত আনন পঞ্চানন হয়, এই লাইনটার মানে হয় না কোনো। পঞ্চ আনন গচ্ছতি মানে যে পাঁচটি মাথা যাচ্ছে, হয় মানে পাঁচটি মাথা যাচ্ছে, যদি আলাদা আলাদা করে বলি তাহলে পাঁচটি মাথা হেঁটে যাচ্ছে বা দৌড়ে যাচ্ছে, তাহলে এর কোনো মানে হয় না। যদি ব্যাসবাক্য আমরা যুক্ত করতে পারি, এই দুটোকে আমরা সমাস করতে পারি, তাহলে পঞ্চ আনন যস্য স, কাকে বলবো, পঞ্চানন, কোনো একটি ব্যক্তিকে বলছি, তখন হয় যার পাঁচটি মাথা আছে সেই ব্যক্তিটি যাচ্ছে, ওটা মানে হয়। তার মানে এখানে আমাদের সমাসের ভুল রয়েছে, আমাদের এটাকে সমাসবদ্ধ পদ করতে হবে। তাহলে পঞ্চ আনন এটা হবে পঞ্চানন গচ্ছতি, মানে পাঁচটি আনন আছে যার, সে যাচ্ছে। এটা হচ্ছে সমাসের কারেকশন, হ্যাঁ, সমাসের ভুল, ঠিক আছে। নেক্সট, গৃহে অবস্থিত্বা কালং ন নয়, এর মানে হচ্ছে ঘরে বসে সময় নষ্ট করো না, কালং ন নয়, ঘরে বসে সময় নষ্ট করো না। কি হবে, ঘরে বসে, অবস্থিত অবপূর্বক স্থা ধাতু, তাহলে আমরা জানি যে যখন একটা কাজ করে অন্য কাজ করা বোঝায় তখন পূর্বের ক্রিয়াটা তাজ প্রত্যয় অথবা লব প্রত্যয় হয়। যখন একটা কাজ করে আমি বাড়ি গিয়ে ভাত খাবো, আমি ভাত খেয়ে বাড়ি যাব, যখন একটা কাজ করে অন্য কাজ করা বোঝায় তখন পূর্বের ক্রিয়া প্রত্যয় লব প্রত্যয় হয় এবং তাজ প্রত্যয় হয়। যদি শুধুমাত্র ধাতু থাকে তাহলে তাজ প্রত্যয় হয়, আর যদি তার মধ্যে ধাতুর আগে একটা উপসর্গ থাকে তাহলে লব প্রত্যয় হয়, এটা আমরা সবাই জানি। তাহলে কি হচ্ছে, গৃহে, গৃহে আছে অবপূর্বক স্থা ধাতু যদি থাকে তাহলে কালং ন নয়, তাহলে বলছে যে অবস্থিত্ব, এটা ভুল আছে, তাই না। দেখো বলছে যে অধিসিং স্থাসাং কর্ম, বলছে অধিপূর্বক শিস্থা ও আজ ধাতুর যোগে যদি হয় তাহলে সেটা আমাদের কি হতে পারে, আমাদের পঞ্চমী অধিকরণে দ্বিতীয়া হয়ে যেতে পারে। তাহলে গৃহে অবস্থিত্বা, এটা অবস্থান আছে, অবপূর্বক স্থা ধাতু আছে, তাহলে আমাদের কি হবে, এখানে ভুল আছে, তাহলে অবপূর্বক স্থা প্লাস লব প্রত্যয় হবে, একটা কাজ করে একটা কাজ করা, ঠিক আছে। তাহলে হবে অবস্থিত্বটা হয়ে যাবে অবস্থায়, অবস্থায়, তাহলে গৃহে অবস্থায় কালং ন নয়, ঠিক আছে। এবং গৃহে এই স্থা ধাতুর আগে উপসর্গ আছে তাই এটাকে আমরা গৃহং করতে পারি, ঠিক আছে। তাহলে মূল এটা হচ্ছে অবস্থায়, কারণ উপসর্গর আগে উপসর্গের পরে যদি ধাতুরূপ থাকে তাহলে তার সাথে তাজ প্রত্যয় হয় না, লব প্রত্যয় হয়। নেক্সট, বনম আরাত প্রবহতে নদী, বনম আরাত প্রবহতে নদী, দেখো তাহলে কি হবে, আরাত শব্দ এখানে ভুল আছে, বনমে ভুল আছে, আরাত শব্দ যোগে পঞ্চমী বিভক্তি হয়, তাহলে এটা কি হবে, বনম দ্বিতীয় আছে, দুইয়ের এক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা পঞ্চমী হয়ে যাবে বনাত আরাত, ভুলটা এখানে আছে, আরাত শব্দ যোগে পঞ্চমী হয়, ঠিক আছে। তাহলে বনাত আরাত প্রবহতে নদী। নেক্সট আমরা চলে যাব স্ত্রী লোকা গচ্ছতি, স্ত্রী লোকা গচ্ছতি, ভালো করে খেয়াল করো, স্ত্রী লোকা গচ্ছতি, যদি আমরা দুটোকেই চেঞ্জ করতে পারি বলে মনে হতে পারে অনেকের যে স্ত্রী লোকেরা যাচ্ছে, তাহলে আমরা এখানে স্ত্রী লোকাটাকে রেখে গচ্ছতিকে গচ্ছন্তি করতে পারি, মানে স্ত্রী লোকেরা যাচ্ছেন এরকম অর্থে, কিন্তু সেটা করলেও ভুল হবে, কারণ স্ত্রী লোকাতে তাহলে বিসর্গ হতো, লতা লতে লতা,
তো আমরা ক্রিয়াপদকে আমরা চেষ্টা করবো রেখে দেওয়ার। তাহলে গচ্ছতি, তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যে স্ত্রী লোকটা ভুল আছে, লোকা হবে না, এটা হবে স্ত্রী লোক গচ্ছতি, মানে স্ত্রীলোক যায়, তাহলে ভুল আছে স্ত্রী লোক গচ্ছতি। নেক্সট, বালকগণ বিদ্যালয়ং গচ্ছন্তি, বালকগণ বিদ্যালয়ং গচ্ছন্তি, মানে বালকগণ বিদ্যালয়ে যায়, তাহলে বালকগণ মানে অনেকজন বালককে বলছে, তাহলে বালকগণ বিদ্যালয়ং গচ্ছন্তি, কি ভুল আছে, ঠিকই আছে, এখানেও ক্রিয়াপদ ঠিক আছে গচ্ছন্তি, ভুল কোথায় আছে, ভুল আছে বালকগণতে ভুল আছে, কারণ যখনই গণ আসবে না, মানে বালকগণে ভুল আছে ইন দ্য সেন্স এইটার অর্থে বলছি, আমি চেঞ্জ করব না বালকগণকে, বালকগণ, আচ্ছা আমি যদি ওটাকেও ঠিক রাখি, বা তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে হলে ওটাকে চেঞ্জ করতে হবে, বালকগণ, গণ যখনই বলবে তখন একটা সমুদায় বোঝায়, তাহলে আমি যদি গচ্ছন্তি রাখি তাহলে বালকাহ হতে পারে, যেহেতু ক্রিয়াপদকে ফিক্স রাখছি, তাহলে বালকাহ বিদ্যালয়ং গচ্ছন্তি এটা হতে পারে। আর যদি আমরা বালকগণকে ঠিক রাখি তাহলে আমাদের এইটাকে চেঞ্জ করতে হবে, কিরকম, তাহলে বালক গণ মানে হচ্ছে একটা সমুদায়, এক বচনই হয়, একটা দল, আমরা বলি যে একদল মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, তার মানে এক দল মানে এক বচনে হচ্ছে, তাহলে যদি আমরা বালক গণ রাখি তখন আমাদের চিন্তা এটাকে চেঞ্জ করতে হবে, এটা তাহলে বহু বচন করা যাবে না যেহেতু ওটা এক বচনে রয়েছে, তাহলে আমরা মূলটা করে দিই বালক ও গণ রেখেই করি, গণ বিদ্যালয়ং, এটা চেঞ্জ করে গচ্ছতি, তাহলে বালকগণ বিদ্যালয়ে যাচ্ছে, হলো ঠিকটা, যে কোনো একটা তোমাকে চেঞ্জ করতে হবে, চেষ্টা করবে যেন ক্রিয়াপদকে না চেঞ্জ করা যায়। চলো নেক্সট হলো গিয়ে রাজান ধর্মেন প্রজান শাস্তি, রাজান ধর্মেন প্রজান শাস্তি, রাজা রাজা রাজানো রাজান, রাজারা ধর্মের দ্বারা প্রজাদেরকে শাসন করে, তাহলে রাজারা ধর্মেন প্রজান শাস্তি, কি ভুল আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ভুল আছে এখানে, প্রজা শব্দের দ্বিতীয়ার বহু বচন, দুয়ের তিন, কি আছে, লতা লতে লতা, লতাম লতে লতা, তাহলে আমাদের হবে প্রজা, তাহলে রাজা না ধর্মেন প্রজা শাস্তি, ঠিক আছে। আচ্ছা তোমরা, আমি একটা প্রশ্ন তোমাদের কাছে রাখলাম, শাস্তিটা ঠিক আছে কিনা, ঠিক আছে, আমি এখানে বলছি না, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম যে শাস্তিটা এখানে ঠিক আছে কিনা, শাস্তি হবে না শাসতি হবে, আমরা এটা কমেন্টে দেখতে চাই, ঠিক আছে, বা কেন হবে সেটাও আমরা কমেন্টে দেখতে চাই। চলো আমি এখানে এটা রেখে দিলাম শাস্তি। চলো নেক্সট, এষা বালক গচ্ছতি, কি ভুল আছে এখানে, মানে এই বালকটি যায়, এষা বালক গচ্ছতি, এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে দেখো বালকাহ বহু বচন, গচ্ছতি এক বচন, এষা, আমরা দেখতে পারি প্রায় প্রত্যেকটাই ভুল আছে, কারণ এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ রয়েছে, এটা স্ত্রীলিঙ্গ, বালক হচ্ছে পুংলিঙ্গ, গচ্ছতি এক বচনে রয়েছে, তাহলে এটা ঠিক করতে গেলে আমাদের এষাটা হবে এষহ, বালকটা হচ্ছে বালক, এটা এক বচনে রয়েছে, তাহলে এটাকেই আমরা ঠিক করবো, বালকটাকে বালকহ, আর গচ্ছতি যেমন আছে গ চয় ছয় তয় হস্যি গচ্ছতি, এসো বালক গচ্ছতি, হলো। নেক্সট, বর্ষায়াং পিচ্ছিলা পন্থা, বর্ষায়াং পিচ্ছিলা পন্থা, বর্ষায় পথ পিছল হয়, ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, ভুল কোথায় আছে, আমরা জানি বর্ষা শব্দ নিত্য বহু বচনান্ত হয়, তাহলে বর্ষায়ংটা হবে বর্ষাসু, পিচ্ছিলা হবে না, এটা হবে পিচ্ছিলা, পিচ্ছিলা, পন্থাটা পন্থা ঠিকই আছে, পন্থাটা পন্থা, ঠিক আছে, বর্ষাসু পিচ্ছিল পন্থা। নেক্সট চলে আসবো রুদত পুত্রে মাতা জগম, আমি একটু আগেই বলে দিলাম আগেরটার ক্ষেত্রে কারকের ক্ষেত্রে যে কি ভুল আছে, দেখো এখানে আছে 6-এর 1 আর এখানে আছে 7-এর 1, দুটো তো হতে পারে না, সেম সেম হওয়া উচিত, হয় ওকে চেঞ্জ করবো না একে চেঞ্জ করবো, তাহলে আমরা ওকেই চেঞ্জ করে দিই রুদতি, তাহলে এটা হবে রুদতি পুত্রে মাতা
জগাম, তাহলে এটাও দেখো 7-এর 1, এটাও 7-এর 1, ঠিক আছে, দুদতি পুত্রে মাতা জগাম। কারেকশন এখানেই। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু সমাসের প্রবলেম রয়েছে এখানে, সমাস নির্ণয় করো। দেখো প্রথমে আছে অর্থ গৌরবম, আমরা বলি ভারবের অর্থ গৌরবম, তাহলে অর্থ গৌরবকে আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে কি হবে, অর্থের গৌরব, ভারবীর যে অর্থ তার গৌরব, তাহলে অর্থস্য গৌরবম, এটাকে আমরা করতে পারি অর্থস্য গৌরবম। কি সমাস? অবভিয়াসলি ষষ্ঠী তৎপুরুষ সমাস। নেক্সট বনেচর। বনেচরকে তোমরা ব্যাস বাক্য যদি কেউ করতে পারো এইটুকু দেখে কমেন্ট বক্সে জানাবে কি হয়েছে, তারপরে তোমরা এটা দেখবে। বনেচর, চলো বনেচরের ব্যাস বাক্য কি হবে, বনে চরতি যহ স। এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি আমরা এটাকে সন্ধি করি তাহলে বনে আর চর, আমরা সাধারণত দেখি যে সমাসে কি হয়, পূর্বপদের বিভক্তি লোপ পায়, কিন্তু এখানে পূর্বপদে দেখো বনে আছে, বনেটাই বসে গেছে বনেচর। তাহলে যখন সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তখন তাকে বলা হয় অলুক সমাস। তাহলে এটা আমরা করতে পারি অলুক সমাস, যেটা যে কোনো সমাস থেকেই হতে পারে, পূর্বপদের বিভক্তি যদি লোপ না পায় তাহলে সেটাকে আমরা বলতে পারি অলুক সমাস। চলে যাব নেক্সট 3 নাম্বার, রাজসভা। রাজসভা মানে রাজার যে সভা, রাজসভা, কি হবে সেটা, তাহলে রাজার সভা, তাহলে রাজ্ঞ সভা, সেই রাজপুত্রের মতোই রাজ্ঞ সভা, এটা হচ্ছে আমাদের করতে পারি আমরা ষষ্ঠী তৎপুরুষ। নেক্সট সুখ প্রাপ্ত। সুখ প্রাপ্ত কি সমাস হবে, সুখকে যে প্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে সুখ প্রাপ্ত, কাকে না সুখকে যে প্রাপ্ত হয়েছে, তাহলে এটা হবে সুখম প্রাপ্ত, তাহলে এটা দ্বিতীয়া তৎ, সুখম প্রাপ্ত। যেমন সুখাপন্ন আর একটা আছে, সুখাপন্ন, সুখাপন্ন, সুখম আপন্ন, এটা দ্বিতীয় তৎপুরুষ, সেই রকমই সুখম প্রাপ্ত, সুখপ্রাপ্ত। নেক্সট হচ্ছে হস্তাহস্তি। হস্তাহস্তি দেখে নাও, হস্তাহস্তি হচ্ছে হাতাহাতি, যেটাকে আমরা বাংলায় বলি হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, তাহলে হাতের দ্বারা যে যুদ্ধ, আমরা কি করতে পারি, একটা হাত দিয়ে যদি আমি একটা হাতে তুমি একটা হাতে লড়াই করছি তাহলে হস্তেন হস্তেন, এটা ব্যাস বাক্য হচ্ছে হস্তেন হস্তেন যৎ যুদ্ধং যৎ যুদ্ধং প্রবৃত্তম, ঠিক আছে, এটা আমরা দ্বিবচনও করতে পারি, হস্তৌ, আচ্ছা নরেন্দ্র নরাভ্যাম, হস্তাভ্যাম হস্তাভ্যাম যৎ যুদ্ধং প্রবৃত্তম, এটাও করতে পারি, দুটি হাত যেহেতু, আমরা এক বচনে করলাম হস্তাহস্তি। তাহলে এটা কি সমাজ, যখন একই রকম কার্য বিনিময়ের মাধ্যমে উভয়ের মধ্যে সংঘর্ষ সংগঠিত হবে তখন তাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি, অতএব এটাকে আমরা করতে পারি ব্যতিহার বহুব্রীহি সমাস। চলে যাবো আমরা পরেরটা, ক্রোধানল। ক্রোধ কার, রাজার, ক্রোধই হচ্ছে আগুন, রাজা যখন ক্রুদ্ধ হবে তখন আগুন জ্বালিয়ে দেবে চারিদিকে। কিসের আগুন, ফায়ার নয়, তাদেরকে সব অংশে ধ্বংস করবে, তার মানে ক্রোধটাই যেন আগুনে পরিণত হয়েছে, ক্রোধানল বলা হয়। তাহলে সেটা কি, এব, ক্রোধ এব অনল ক্রোধানল, ক্রোধ এব অনল ক্রোধানল, এটাকে বলা হবে রূপক, রূপক কর্মধারায়, রূপক কর্মধারায়, ঠিক আছে, এব আছে যেহেতু সেই জন্য রূপক কর্মধারা। নেক্সট চক্রপাণি। চক্রপাণি, দেখো চক্রপাণি কি হবে, সেই যে শুলো পানি বিনা পানি সেই রকমই চক্রপাণি হবে, জাস্ট একটু শুনতে আলাদা। তো চক্রপাণিটা কি হবে,
বিনা পানৌ যশাসা, সেটা হচ্ছে বিনা পানি। আর চক্রপাণি কাকে বলা হয়? যার হাতে চক্র আছে। কৃষ্ণকে বলতে পারি আমরা সুদর্শন চক্র আছে যেহেতু, তাহলে বিনা পানৌ যশাসায়ের মতো এটা হবে চক্র পানৌ যস্য স। দেখো চক্র পানৌ, চক্র হচ্ছে একের এক আর পানৌ হচ্ছে সাতের এক, মানে চক্র হাতে, পানি মানে হাত, তাহলে হাতে আছে যার, তাহলে কি হচ্ছে একটা হচ্ছে প্রথমা একটা হচ্ছে সপ্তমী, তাহলে বিপরীত অধিকরণ রয়েছে। তাহলে যখন দুটো অধিকরণ মিলবে না তখন তাকে বলা হবে, ভিন্ন অধিকরণ থাকবে তখন তাকে বলা হবে ব্যাধিকরণ, তখন ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ঠিক আছে, একটু ভেবে চিন্তে এগুলোকে উত্তর দিতে হবে। নেক্সট, ওহি নকুলম, দেখো ক্লিবলিঙ্গ আছে, হ্যাঁ, ওহি নকুলম। ওহি মানে হচ্ছে সাপ আর নকুল মানে হচ্ছে বেজি। তাহলে এবং ওহি এবং নকুল দুজনের মধ্যে যখন দ্বন্দ্ব হচ্ছে তাহলে এটা কি সমাস হবে? এটা হচ্ছে সমাহার দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, ওহি চ নকুলশ্চ, তাহলে ওহি ওহিশ্চ নকুলশ্চ দুজনেই সমান এবং ক্লিবলিঙ্গ আছে, এটাকে বলা হয় নিত্য বিরোধ। হ্যাঁ, নিত্য বিরোধ অর্থে, তাহলে ওহিশ্চ নকুলশ্চ এটা হচ্ছে সমাহার দ্বন্দ্ব। সমাহার দ্বন্দ্ব যদি হয় তাহলে সেটা সবসময়ের জন্য কি হবে? ক্লিবলিঙ্গ হবে। তো এই ছিল আজকে সমাস, কারক এবং ট্রান্সলেশনের ক্লাস। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কিন্তু স্পেশাল স্পেশাল কিছু আমাদের নেওয়া হয়েছে, সেইগুলো তোমাদের সাথে একটু আলোচনা করা হলো। তো তোমরা এবার এইগুলোকে দেখে আরো যে সমস্ত উদাহরণগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটু চর্চা করো। এই রকম প্রচুর আছে যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট বা ভাইটাল। তো সঙ্গে থেকেও দেখতে থাকো, এরপরে একটা নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনায় আসবো। স্টে টিউন, খুব ভালো থাকো তোমরা এবং প্র্যাকটিস করে যাও।